স্ক্রিনটা আসুক। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? জাস্ট একজন কেউ কনফার্ম করো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে যেখানে আমরা ছিলাম যে উৎসা জি1 ফেজ কিংবা এস ফেজ এইরকম জায়গায়, তোমার এগুলো তো তুমি জানো, জি1 এস জি2। তাহলে জি1 ফেজে কতগুলো ক্রোমোজোম থাকে আর কতগুলো ডিএনএ থাকে? স্যার জি1-এ 46 ক্রোমোজোম আর 46 ডিএনএ মলিকিউল থাকে। আর জি2 তে? জি2-তে 46 ক্রোমোজোম 92টা ডিএনএ থাকে। কারণ এস ফেজে তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়। সিনথেসিস, হ্যাঁ, হ্যাঁ, রেপ্লিকেশন হচ্ছে। আর কি সেন্থেসিস হয়? সেন্ট্রোমিয়ারের ডুপ্লিকেশনও এস ফেজে হয়। ফাইন। আচ্ছা, এইবার তুমি আমাকে একটা কথা বলো, তাহলে মেটাফেজে আমার ছিল গিয়ে হচ্ছে 46 ক্রোমোজোম 92 ডিএনএ মলিকিউল। টেলোফেজ যখন এবার দুদিকে চলে গেল, তখন এক একটা সেলে কতগুলো ক্রোমোজোম আর কতগুলো ডিএনএ থাকবে? এনিওয়ান? অদিতি, টেলোফেজ কটা ক্রোমোজোম কটা ডিএনএ? না বলো। স্যার প্লিজ কোয়েশ্চেনটা বলুন আরেকবার। আমার প্রশ্নটা হচ্ছে যে টেলোফেজ, ঠিক আছে, তুমি সেল ডিভিশনের টেলোফেজ নিশ্চয়ই শুনেছো। যখন অ্যানাফেজে তো ক্রোমোজোম মানে ক্রোমাটিডস গুলো দুদিকে চলে গেল, এবারে টেলোফেজে যখন আস্তে আস্তে আবার নিউক্লিয়ার মেমব্রেন ফর্মেশন হচ্ছে, মাঝখান থেকে সাইটোপ্লাজমিক ডিভিশন শুরু হচ্ছে, তখন একটা সেলে কতগুলো ক্রোমোজোম আর কতগুলো ডিএনএ থাকে? মেটাফেজে 46টা ছিল। এবার হাফ এদিকে হাফ এদিকে অ্যানাফেজে চলে গেল, তো অ্যানাফেজ টেলোফেজ এগুলো কটা, মানে অ্যানাফেজে তো সেল ডিভিশন শুরু হয়নি, যেটা টেলোফেজে শুরু হলো, মানে সাইটোকাইনেসিস, মানে সেল ডিভিশন না, সাইটোপ্লাজমিক ডিভিশন যেটা শুরু হলো। তো সেই সাইটোপ্লাজমিক ডিভিশনটা মানে দুটো পার্ট হয় তো, ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমিক। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন, যেখানে ক্রোমাটিডস গুলো দুটো ডিফারেন্ট পোলসে চলে যাচ্ছে ডিভাইড করে। এরপর তো সাইটোপ্লাজমিক ডিভিশন হলো, যেটা টেলোফেজে শুরু হলো। তাহলে টেলোফেজে কতগুলো, ইচ অফ দ্য ডটার সেল, মানে যেগুলো এবার ফর্মেশন শুরু হয়েছে, তার মধ্যে কটা ক্রোমোজোম আর কটা ডিএনএ থাকছে? স্যার যখন টেলোফেজটা স্টার্ট হয় তখন তো আমাদের মানে 2n থেকে সব দুটো এনে এনে দুটো ভাগ হয়ে যায়। তো তুমি আমাকে বলো কটা ক্রোমোজোম আর কটা ডিএনএ? স্যার 23টা ক্রোমোজোম থাকবে এক একটা ডটার সেলে। উৎসা? হ্যাঁ স্যার, 23টা ক্রোমোজোম থাকছে। আর মাইটোসিসে? হ্যাঁ, একটা কথা তোমাদের বলি, এইটা হচ্ছে সব থেকে বড় ভুল ধারণা। যদি কোনো রিডাকশনাল ডিভিশন না হয়, রিডাকশনাল ডিভিশন মানে কি? মিওসিস ইজ আ রিডাকশনাল ডিভিশন, যেখানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে। কেন না? ইচ অফ দ্য গ্যামেট শুড রিসিভ হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম, so that during the process of fertilization again this 2n is restored, 2n condition বা diploid condition is restored. That's why each of the gamete receives half the number of chromosomes of the original species. ফলে যখন ফার্টিলাইজেশন হচ্ছে, ফিউশন অফ দ্য গ্যামেটস হচ্ছে, তখন again the 2n number is restored. But in case of any other kind of equational division, কোনোদিনও আমাদের ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হবে না। যদি তোমার ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে যায়, তুমি কিন্তু আর মানুষ থাকবে না, তুমি অন্য স্পিসিস হয়ে যাবে। The chromosome number is a characteristic of you throughout the entire cell cycle. কি হলো? ক্যান ইউ লিসেন টু মি? স্ক্রিন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। থ্রুআউট দ্য এন্টায়ার সেল সাইকেল কোনো জায়গাতেই তোমার ক্রোমোজোম নাম্বারটা 46 এর বাইরে কিছু হতে পারে না ফর মাইটোসিস। মিওসিসের ক্ষেত্রে তো যখন রিডাকশনাল ডিভিশন হচ্ছে, এটা 23 হয়। সেটা জি1 হোক, এস হোক, জি2 হোক,
এম ফেজের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ যাই হোক, কখনো তোমার ক্রোমোজোম নাম্বার 46 ছাড়া কিছু হবে না, ওটা 46ই থাকবে। ওটা যদি চেঞ্জ হয়ে যায় তুমি অন্য স্পিসিস হয়ে যাবে। 23টা তাহলে কি হবে? মিওসিসের সময় হবে। বাট দ্য ডিএনএ নাম্বার ভ্যারিজ বিটুইন 92 and 46। এস ফেজে রেপ্লিকেশনের পরে এবং G2 ফেজে এবং প্রোফেজে, মেটাফেজে, অ্যানাফেজ যখন অবধি একটা সেলের মধ্যেই আছে তখনও অবধি কিন্তু ইউ হ্যাভ 92। বাট আফটার দ্যাট যখন দুদিকে সেগ্রিগেট করে গেল, দেন আগেন আর মাঝখানে সাইটোকাইনেসিস হয়ে গেল, দেন আগেন ইউ হ্যাভ 46 ক্রোমোজোমস এন্ড 46 ডিএনএ। ইজ ইট কারেক্ট? এটা বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা ক্লিয়ার হলো? Yes, sir. এইবার যেটা কথা আসছে, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ দিস ড্রাগ ট্যাক্সল, কলচিসিন, ভিনব্লাস্টিন। আমি যদি কোনোভাবে করতে এমন চাই যে নন ডিসজাংশন হলো, নন ডিসজাংশন হওয়া মানে কি? অ্যানাফেজে, এই মেটাফেজে তো আমি জানি যে 46টা ক্রোমোজোম, 92টা ডিএনএ মলিকিউল আছে, কিন্তু তারপর যদি মাইক্রোটিবিউল ফরমেশন না হয়, তাহলে যে অপত্য কোষগুলো মানে ডটার সেল, দে ডোন্ট রিসিভ 46 and 46 ডিএনএ। These 92 DNA molecules, they don't get divided into 42 and 40, 46 and 46 if there is no spindle formation। এই কন্ডিশনটাকে বলে নন ডিসজাংশন। তখন কিন্তু এরকম দেখা যায় যে দুটো যে ডটার সেল, একটা ডটার সেল পুরো 46টা ক্রোমোজোম উইথ 92 ডিএনএ মলিকিউলস পেয়ে গেল, আরেকটা কিছুই পেল না। এই ধরনের নন ডিসজাংশন যদি হতে হয় তাহলে কি না, স্পিন্ডল ফাইবার ফরমেশন সিম্পলি হবে না। স্পিন্ডল ফাইবার যদি কাইনেটোকোরে অ্যাটাচ না করে একটা ক্রোমাটিডকে এই মেরুতে আর একটা ক্রোমাটিডকে অন্য মেরুতে টেনে না নিয়ে যায়, তাহলে তো সেপারেশনটা হচ্ছেই না ক্রোমোজোমাল। তো সেই ধরনের ডিসজাংশন কে প্রিভেন্ট করার জন্য দেয়ার আর সার্টেন ড্রাগস, দ্যাট ইজ ট্যাক্সল, কলচিসিন, ভিনব্লাস্টিন। আমরা এই কলচিসিন মানে বিভাস স্যার তোমাদের এই কলচিসিন ইউজ করে দেখাবেন যে কিভাবে মাইক্রোটিবিউল ফরমেশন হবে না এবং এই ক্রোমোজোমাল সেগ্রিগেশনটা হবে না। দ্যাট ইজ দ্য নন ডিসজাংশন। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মাইক্রোটিবিউল ফরমেশনকে ব্লক করে দেয় এই ড্রাগসগুলো, ট্যাক্সিন, কলচিসিন, ভিনব্লাস্টিন। মাইক্রোটিবিউল যদি ফরমেশন ব্লক করে দেওয়া হয় তাহলে স্পিন্ডল ফাইবার ফরমেশন হচ্ছে না। স্পিন্ডল ফাইবার ফরমেশন যদি না হয় তখন কিন্তু ক্রোম্যাটিডস গুলো দুটো ডিফারেন্ট পোলে মুভ করে যেতে পারছে না। ওকে, ক্লিয়ার? তাহলে এই অবস্থায় যেটা হচ্ছে যে নন ডিসজাংশন হচ্ছে। So these drugs which basically affects the microtubules, okay, they can be used for this non-disjunction of chromosomes, মানে ক্রোমোজোমের যে পৃথকীকরণ, সেই পৃথকীকরণটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে? এই ব্যাপারটা বোঝা গেল তো উৎসাহ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবারে আমরা আরেকটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্টস এর ব্যাপারে তোমরা সবাই পড়েছো। কোথায় পড়েছো? কোথায় পড়েছো অ্যাক্টিন ফিলামেন্টস এর ব্যাপারে? স্যার মাসলস এর। হ্যাঁ, মাসল কন্ট্রাকশনে, রাইট। তো এছাড়াও কিন্তু অ্যাক্টিন ফিলামেন্ট বেসিক্যালি আমাদের সেলের যে মাইক্রোফিলামেন্ট পোর্শনটা আছে সেটা পুরোপুরি কনস্টিটিউট করে। এদের কোথায় পাওয়া যায়? এদের দেখা যায় যে ঠিক প্লাজমা মেমব্রেনের নিচে এরা শুরু হয় এবং মোটামুটি অনেকটাই থ্রু আউট দ্য সেল স্প্রেড করা থাকে, কিন্তু ইম্পর্টেন্টলি যেহেতু এরা ঠিক প্লাজমা মেমব্রেনের নিচ থেকে শুরু হয়, তাই জন্য এরা সেলের যে আউটার যে একটা লেয়ার আছে প্লাজমা মেমব্রেনের, একটা শেপ মেনটেন করার ব্যাপার আছে, এই জিনিসটাকে কিন্তু সাপোর্ট করে। ঠিক আছে? মানে এটা হচ্ছে গিয়ে বাড়ি বানানোর সময় ওই যে তোমার ছড় গুলো দেয়া হয় না, লোহার ছড় গুলো, যাতে ওপরের যে স্ট্রাকচারটা আছে, ওপরের যে ইটের যে স্ট্রাকচারটা আছে, সেটা কার ওপর, কে সেটাকে সাপোর্ট দিচ্ছে? লোহার ছড় গুলো।
এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট হচ্ছে এক্স্যাক্টলি তাই। বাইরের যে স্ট্রাকচারটাকে আছে সেটাকে যেমনি এখানে লোহার শর্ট সাপোর্ট দিচ্ছে, এই অ্যাক্টিন ফিলামেন্ট গুলো হচ্ছে সেই রকম। বাইরের যে মেমব্রেনাস স্ট্রাকচার বা আউটার লেয়ার আছে সেটাকে কিন্তু এই করে, সাপোর্ট দেয়। সেলুলার মুভমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমরা এক্ষুনি দেখব। এবং ইউজুয়ালি এরা এই ধরনের প্রোট্রিউশন তৈরি করে। এই ধরনের প্রোট্রিউশন আমরা সবাই জানি যে মাইক্রোভিলাই, দ্যাট ইজ ফিঙ্গার লাইক প্রজেকশন, আঙুলের মতো প্রজেকশন কোথায় থাকে? আমাদের ক্ষুদ্র অন্ত্রে থাকে, স্মল ইন্টেস্টিনের লাইনিং এ থাকে। কেন না, এরা কি করে, এরা খাদ্যের যে সারফেস এরিয়াটা মানে অ্যাবজর্পশন, স্মল ইন্টেস্টিনে তো যে খাবারটা ডাইজেস্টেড হচ্ছে সেটাকে অ্যাবজর্ব করা হয়, তাহলে এই ধরনের ফিঙ্গার লাইক প্রজেকশন যদি থাকে তাহলে কি সারফেস এরিয়া বেশি হয়ে যায় এবং মোর অ্যাবজর্পশন মানে অ্যাবজর্পশন এফিসিয়েন্সি বেড়ে যাবে। তো তার জন্য দেখা যায় যে ব্রাশ বর্ডার্ড এপিথেলিয়াম যেগুলোকে আমরা বলি, ব্রাশ বর্ডার্ড সেলস, হ্যাঁ, অন দ্য লাইনিং অফ দ্য স্মল ইন্টেস্টিন, সেখানে কিন্তু অ্যাক্টিন ফিলামেন্ট এই ধরনের মাইক্রোভিলাই তৈরি করে। মানে কিছুই না, এই ধরনের একটা প্রজেকশন, আবার বলছি মন দিয়ে দেখো, এই ধরনের একটা প্রজেকশন সাপোর্টেড বাই দিস কাইন্ড অফ অ্যাক্টিন ফিলামেন্ট। ওকে, এই ধরনের একটা প্রজেকশন সাপোর্টেড বাই দিস কাইন্ড অফ অ্যাক্টিন ফিলামেন্ট। ওকে, সো these are very important to increase the surface area. As you know, তাহলে এই যে অ্যাক্টিন ফিলামেন্ট, it increases the surface area of a cell by making a protrusion of the plasma membrane. These are finger-like projections. সেটার একটা উদাহরণ আমরা দেখছি, মাইক্রোভিলাই on the lining of the intestine, ঠিক আছে? এবং it facilitates the three basic function of the cell. It facilitates the three basic function of the cell, that is absorption, secretion and diffusion of substance. শোষণ, ক্ষরণ এবং ডিফিউশন। ওকে, যেই সারফেস এরিয়াটা বাড়িয়ে দিচ্ছে এই ধরনের অ্যাক্টিন ফিলামেন্ট, providing a support for the protrusion of the plasma membrane, it facilitates these three functions, that is absorption, secretion and diffusion across the cell membrane. এইবারে এই অ্যাক্টিন ফিলামেন্টস কিভাবে গ্রো করে না, গ্রো এর ইয়েটা খুব ইজি। সেটা হচ্ছে যে এখানে অ্যাক্টিন যে মোনোমার, সেই অ্যাক্টিন মোনোমার গুলো এই ফিলামেন্টে জয়েন করতে থাকে। বাট আগেন এটার কিন্তু ওরকম কোনো ডাইরেকশনালিটি, কার ডাইরেকশনালিটি, লাইক দা মাইক্রোটিবিউল, যেখানে একটা প্লাস এন্ড আছে একটা মাইনাস এন্ড আছে, সেরকম কিন্তু এটার কোনো ডাইরেকশনালিটি নেই। এই ধরনের মাইক্রোটিবিউলের ক্ষেত্রে যেরকম একটা ডাইরেকশনালিটি আছে, যে প্লাস এন্ডে টিবিউলিন ডাইমার্স যুক্ত হবে, মাইনাস এন্ডে টিবিউলিন ডাইমার্স খুলে যাবে, ঠিক আছে? কিন্তু এটার এরকম কোনো ডাইরেকশনালিটি নেই, এটার একটা এন্ড ক্যাপ থাকে। অন্য এন্ডে কি হচ্ছে, যে মনোমার গুলো এসে এসে জয়েন করছে। তাহলে ওখানে মাইক্রোটিবিউলের ক্ষেত্রে যে সাইজটা রেগুলেট করা হচ্ছিল, যে কতটা সাইজ হবে, কিভাবে না প্লাস এন্ডে এসে জয়েন করবে, মাইনাস এন্ড থেকে খুলে বেরিয়ে যাবে, এটার ক্ষেত্রে তাহলে রেগুলেশনটা কি করে হবে? কারণ এটার তো একটা এন্ড ব্লক করা আছে, ক্যাপিং করা আছে, অন্য এন্ডে মনোমাস গুলো এসে যুক্ত হচ্ছে। তাহলে যতটা লেংথের মাইক্রোফিলামেন্ট আমার দরকার বা অ্যাক্টিন ফিলামেন্ট আমার দরকার, আমার ততগুলোই বা সেই পরিমাণেই কিন্তু অ্যাক্টিন মনোমার থাকবে, ঠিক আছে? অ্যাক্টিন মনোমার যদি তার থেকে বেশি বা কম থাকে তাহলে কিন্তু আমরা অপটিমাম যে লেংথটা মাইক্রোটিবিউলের, সেই লেংথটা কিন্তু অ্যাটেন্ড করতে পারবো না। যার জন্য এই অ্যাক্টিন মনোমারকে সিকুয়েস্টার করে রাখে বা ধরে রাখে কিছু প্রোটিন, যাদের বলা হচ্ছে থাইমোসিন কিংবা প্রোফাইলিন। এই থাইমোসিন আর প্রোফাইলিন এরা অ্যাক্টিন মনোমারকে ধরে রাখে বা সিকুয়েস্টার করে রাখে। যখন মাইক্রো ফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্টের লেন্থটা বাড়াতে হবে, তখন কি হবে, এই থাইমোসিন কিংবা প্রোফাইলিন অ্যাক্টিন মনোমার গুলোকে ছেড়ে দেয় এবং এরা কিন্তু মাইক্রোফিলামেন্টের সাথে যুক্ত হয়ে মাইক্রোফিলামেন্টের লেন্থটা বাড়ায়। ওকে, বাট যখন তোমার দরকার নেই, মাইক্রোফিলামেন্টের অলরেডি অপটিমাম লেন্থ আছে বা অ্যাক্টিন ফিলামেন্টের
অপটিমাম লেন্থ আছে আর বাড়ানোর দরকার নেই, তখন কিন্তু ফ্রি মনোমার্স আর অ্যাভেলেবল থাকে না। ফ্রি মনোমার্স গুলোকে বেঁধে রাখে বা সিকুয়েস্টার করে রাখে কি হচ্ছে থাইমোসিন এন্ড প্রোপাইলিন। So this is how the length of this microfilaments are regulated. যে ওদের মনোমার কতটা সাইজ হওয়ার জন্য কতগুলো মনোমার দরকার, ততগুলো মনোমারই থাকবে, বাকি মনোমার গুলোকে কিন্তু ধরে রাখা হবে। কারণ এখানে কোনো প্লাস বা মাইনাস এন্ড নেই, লাইক মাইক্রোফিলামেন্ট এখানে একটা এন্ড সবসময় ক্যাপ বা ব্লক থাকছে। ওকে, yeah, so this is probably the last thing we would like to study today. যে এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটা বেসিক্যালি কিভাবে হচ্ছে সেটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। ঠিক আছে, দেখো একটু আগেই আমি যেখানে তোমাদের এই জিনিসটা পড়ালাম যে এরকম মাইক্রোফিলাইলাইট স্ট্রাকচার তৈরি করে, এখানে কি হচ্ছে, এখানে অ্যাক্টিন ফিলামেন্ট একটা সাপোর্ট দিচ্ছে, যার জন্য এই রকম একটা প্রোট্রিউশন তৈরি হচ্ছে। মুভমেন্টের ক্ষেত্রেও এই সেম ব্যাপারটা হয়, বুঝতে পারছো? যে এখানে অ্যাক্টিন ফিলামেন্ট একটা সাপোর্ট দেয়, যার জন্য কিন্তু এইরকম একটা প্রোট্রিউশন তৈরি হয়। এই যে তলার দিকে যেখানে আমি দেখাচ্ছি আর কি আঙুলটা, দেখো এই ধরনের প্রোট্রিউশন তৈরি হয়। ঠিক আছে, সেল পুশেস আউট প্রোট্রিউশন অ্যাট ইটস লিডিং এজ। এই প্রোট্রিউশন গুলো এবার কি হচ্ছে, অ্যাডহিয়ার করে যাচ্ছে টু দা সারফেস, মানে চিপকে যাচ্ছে। যে মাটি আছে বা যে সারফেসটা আছে যেটা দিয়ে মুভ করবে একটা পার্টিকুলার অর্গানিজম, সেখানে চিপকে যাচ্ছে। ধরো অ্যামিবা, অ্যামিবার যে সিউডোপোডিয়া তোমরা শুনে থাকবে, অ্যামিবার যে সিউডোপোডিয়া তৈরি হয়, যে সিউডোপোডিয়ার সাহায্যে একটা অ্যামিবা কিন্তু মুভ করে। সেটা কিভাবে করতে পারছে, সেখানে এই ধরনের প্রোট্রিউশন হচ্ছে। অ্যাক্টিন ফিলামেন্ট একদিকে সাপোর্ট দিচ্ছে, প্লাজমা মেমব্রেন এক্সটেন্ড করছে, করে একটা প্রোট্রিউশন তৈরি করছে। এবার এই প্রোট্রিউশন গুলো যে সারফেস আছে সেই সারফেসের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এইবারে এই প্রোট্রিউশন গুলো সারফেসের সঙ্গে যুক্ত হয়ে গেল। এই সামনের দিকে আবার লিডিং এজ, হ্যাঁ সামনের দিকটায় আবার একটা প্রোট্রিউশন, সেটা আবার নতুন ভাবে যুক্ত হয়ে গেল। এই যুক্ত হওয়ার পর এবার কি হচ্ছে, ডি অ্যাডিশন। ডি অ্যাডিশন শুনে ঘাবড়ানোর কিছু নেই, যেটা ট্রেলিং এজ। লিডিং এজ মানে সামনের দিক, ট্রেলিং এজ মানে পেছন দিক। সামনের দিকে এরকম প্রোট্রিউশন হলো, যুক্ত হলো, এই একটা যুক্ত হলো, এই একটা যুক্ত হলো, এই একটা যুক্ত হলো। এবার পেছন দিক বা ট্রেলিং এজে কি হবে, ডি অ্যাডিশন হবে, মানে অ্যাক্টিন ফিলামেন্ট গুলো ডিসলভ হয়ে যাচ্ছে, যার জন্য এটা কিন্তু সারফেসের সাথে যে অ্যাডিশনটা হয়েছিল সেই অ্যাডিশনটা ছেড়ে দিচ্ছে। তার ফলে কি হলো, আলটিমেটলি এই জায়গাটা ছেড়ে গেল আর এ কিন্তু এগিয়ে গেল। তাহলে এই যে কন্ট্রাকশন আর প্রোট্রিউশন, যার সাহায্যে একটা অর্গানিজম মুভ করতে পারছে, as we have seen in case of amoeba, though it's a very very slow way of movement, but এই যে সিউডোপোডিয়া তৈরি হয় এটা কিন্তু এইভাবেই হয়। লিডিং এজটা গিয়ে অ্যাঙ্কার করবে, কারণ সেখানে অ্যাক্টিন ফিলামেন্ট প্রোট্রিউশন তৈরি করবে। আর সিমিলারলি যে ট্রেলিং এজটা পেছন দিকটা, সেখানে যে প্রোট্রিউশনটা ছিল সেখান থেকে অ্যাক্টিন ফিলামেন্ট সরে যাবে, ফলে প্রোট্রিউশনটা ছেড়ে দেবে, ফলে ডিঅ্যাডিশন। অ্যাডিশন অ্যাট দ্য লিডিং এজ, সামনের দিকে যুক্ত হবে মাটির সাথে, ডিঅ্যাডিশন মানে ছেড়ে দেবে অ্যাট দ্য ট্রেলিং এজ। এর সাহায্যে কিন্তু এটা এগোতে থাকবে। তো এই অ্যাঙ্কারেজ পয়েন্টস গুলো কোন কোন জায়গায় হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ধারণ করবে গিয়ে হচ্ছে তোমার অ্যাক্টিন ফিলামেন্টস। So this is one of the role of actin filaments or microfilaments in the movement of the cells. Is it clear? কারুর কোনো কোয়েশ্চেন আছে? কি হলো? ওকে, সো কারুর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, we can end today. এখানে আমরা শেষ করি আজকে। নেক্সট ক্লাস আমি জানিয়ে দেবো, এই উইকেই হবে, শুক্রবার নাগাদ। And hope to complete this cytoskeleton structure in another class. In between, if you have any question, just let me know. যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানিয়ে। আমার একটা অন্য কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আমাদের কি ফার্স্ট টাইমে কোনো